লঙ্গাই এলসি রোড সংস্কারের দাবিতে স্মারকপত্র প্রদান কংগ্রেসের। মঙ্গলবার শ্রীভূমির কার্যবাহী অভিযন্তা কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল শহর লাগোয়া লঙ্গাই এলসি রোড সংস্কারের দাবিতে স্মারকপত্র প্রদান করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিশ্বজিৎ ঘোষ বলেন, লঙ্গাই রোডের অবস্থা খুবই খারাপ। বৃষ্টি দিলে রোডে কাদা হয়ে যায়, আর রৌদ্র দিলে ধুলোয় অতিষ্ঠ হয়ে পড়েন পথচারী ও স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ রোডের পাশে থাকা বাড়িগুলোর মানুষেরা। অন্যদিকে বিশ্বজিৎ বাবু কংগ্রেসের নিলম্বিত বিধায়ক কমলাক্ষকে আক্রমণ করে বলেন, উত্তর করিমগঞ্জের বিধায়ক নিজ সমষ্টি ছেড়ে কোথায় পালিয়ে গিয়েছেন, আবার মাঝে মধ্যে হিমন্তের পাশে ঘোরাঘুরি করতে দেখা যায় বলে মন্তব্য করেন। আমরা আজকে একটা মেমোরেন্ডাম নিয়ে আসছি লঙ্গাইঘাট বাজারঘাট জিপিতে করছে এলসি রোড যেটাকে বলে। তো এলসি রোডে অনেক আগেই কাজ স্যাংশন হয়ে কাজ মানে এলটও করা হয়েছে, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে কিছু কেস ছিল, ওটা কম্প্রোমাইজ হলো। তারপরে যখন কাজ আরম্ভ হওয়ার পরে কাজ অনেক মানে স্লো হচ্ছে, যেটার জন্য এখানের মানুষের এত দুর্ভোগ হচ্ছে। বৃষ্টি হলে কাদার জন্য কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না, এবং যখন রৌদ্র দেয় তখন ধুলা বালিয়ে মানুষের বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ। আজকে আমি দেখতে পাচ্ছি বিগত 2 বছর থেকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের করিমগঞ্জের মানে শ্রীভূমি শহরের বা শ্রীভূমি সংলগ্ন যারা গ্রাম আছে, শহরতলি বলে যাকে, এই শহরতলি গ্রামগুলোতে রাস্তাঘাটের কাজ খুব স্লো হচ্ছে। কন্ট্রাক্টর নিয়ে নেয় অনেকটা কাজ, কিন্তু ওরা কীভাবে ম্যানেজ করে পিডব্লিউটিকে অফিসকে কীভাবে ম্যানেজ করে আমরা জানি না, কিন্তু ওরা কাজ স্লো হচ্ছে। কাজ স্লো, তার জন্য আমাদের সমস্যা। যাই হোক, আজকে এই কাজের তদারকি করতে লাগে আমাদের নর্থ করিমগঞ্জের বিধায়ক, কিন্তু নর্থ করিমগঞ্জের বিধায়ক আমাদের এখান থেকে পালিয়ে কিন্তু চলে গেছেন উনি অন্য কোথাও ওনার তকদির বানানোর জন্য। তো যাই হোক, ওনার তকদির উনি যেখানে খুশি বানাও, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু উনি এখনও নর্থ করিমগঞ্জের বিধায়কই আছেন। উনি যদি ওইগুলা খবরদারি না করেন তাহলে সত্যি আমাদের করিমগঞ্জের মানুষের সবারই অসুবিধা। উনি যদি থাকতেন না তাহলে অন্য কথা। উনি আমাদের করিমগঞ্জের শহরাঞ্চলেও, আজকে আমরা কিছুদিন আগে NHIDCL-এর ইয়েতেও আমরা গেছিলাম, আজকে ন্যাশনাল হাইওয়ের রাস্তা মানে অবস্থা অনেক খারাপ। আজকে আমি দেখতে পাই কখনো কখনো নিউজে উনি বক্তব্য রাখেন, ঠিক আছে, ধর্মের ভিত্তিতে কে মুঘল কে আজমল কে এগুলা বক্তব্য রাখেন। এগুলা না রেখে আমি মনে করি আজকে আমাদের রাস্তাঘাট নিয়ে যদি উনি একটু সরব হতেন। উনি এখনও এখানেরই বিধায়ক, আমি তার জন্য বলছি। উনি যদি রিজাইন দিয়ে চলে যেতেন তাহলে এক কথা ছিল, উনি তো রিজাইন দেননি। কিন্তু উনি যেহেতু উনি আছেন, আমি মনে করি মানুষকে দোষাদোষি করা থেকে যার জন্য মানুষ ওনাকে বিধায়ক বানিয়েছে, ওই কাজে যদি উনি থাকতেন তাহলে মনে হয় আমাদের করিমগঞ্জবাসীর জন্য ভালো হতো। ওনার একটা সত্যি কথা, ওনার একটা নেগেটিভ একটা তৈরি হচ্ছে, যেটা উনি এখানে বিধায়ক কিন্তু উনি কাজ অন্য জায়গায় করছেন, আমাদের এই করিমগঞ্জ শহরে কোনো কাজ করছেন না। যাই হোক, আমার মনে হয় না আমি দেখতে পেরেছি যে উনি আমার গতকালকে আমি শিলচরে CM আসছেন, CM-এর সাথে দেখেছি আজকে যে করিমগঞ্জবাসীর যে দুর্ভোগ। আজকে উনি বলতে পারছেন একবার হলেও যে এত দুর্ভোগ, রাস্তাঘাট এত খারাপ, আপনি একবার দেখেন বা এসে আমাদের এই রাস্তাঘাটের সমস্যা সমাধান করার চেষ্টা করেন। আমার মনে হয় না উনি বলেছেন। উনি বললে নিশ্চয়ই উনি মিডিয়াতে বলতেন, কিন্তু করছেন না কিছু। ওনার উচিত করার, উনি যদি এগুলো করেন না তাহলে কারো সম্বন্ধে কোনো কমেন্ট করার কোনো রাইট নাই, আমি মনে করি। করিমগঞ্জ জেলা নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি আগামী 6 সেপ্টেম্বর শ্রীভূমি জেলায় সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এই নিয়ে আজ সংগঠনের সদস্যরা এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী 2024 সালে 19 নভেম্বর কারোর সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়া 24 ঘন্টার মধ্যে স্বাধীনতার সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করার পর বিভিন্ন সংগঠনের প্রতিবাদ জানিয়েছে। জেলার নাম পরিবর্তন তারা কিছুতেই মেনে নিতে পারছেন না, তাই আগামী 6 সেপ্টেম্বরের এই সাধারণ ধর্মঘটকে সার্থক করতে সকলের সহযোগিতা কামনা করেছেন সংগঠনের সদস্যরা। এছাড়াও এদিনে সাংবাদিক সম্মেলন রজত চক্রবর্তী বলেন,
গতকাল শ্রীভূমি জেলার পাথারকান্দি এসে মুখ্যমন্ত্রী বলেছেন শ্রীভূমি নামটি তিনি দেননি, সেটা দিয়ে গেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মুখ্যমন্ত্রীর এই কথার বিরোধিতা করে রজত চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের কথাকে বিকৃত করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 6 সেপ্টেম্বর আমাদের এই নাগরিক কমিটি অর্থাৎ করিমগঞ্জ অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যবাহী করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি, যেটা গত 12 ফেব্রুয়ারি যেটা গণ অভিবর্তনের মাধ্যমে গঠিত হয়েছিল, সেই কমিটির মাধ্যমে আমরা দীর্ঘ 7 মাস ধরে আমরা একটার পর একটা আন্দোলন করে যাচ্ছি এবং এই আন্দোলন করার পরও মুখ্যমন্ত্রীর কোনো হেলদোল নেই এই বিষয়ে। তারপরেই আমরা বাধ্য হয়ে আমরা আগামী প্রথমেই কথাটা বলে নিই, আগামী 3 সেপ্টেম্বর আমরা বন নয় ওই সাধারণ ধর্মঘট আমরা ঘোষণা করেছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গেই আমরা জানলাম যে সেই দিন করম পূজা থাকা আছে, সেই করম পূজা থাকায় সেটাকে আমরা চেঞ্জ করে 6 তারিখ করব। আমরা এই 6 সেপ্টেম্বরের আন্দোলনকে সফল করে তোলার জন্য মূলত আজকের এই সাংবাদিক সম্মেলন। ইন দি মিন টাইম যে গতকাল যে হিমন্ত বিশ্ব শর্মা এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে যে কথাগুলো বললেন, ইতিমধ্যে সেটা নিয়ে আলোচনা হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু বলতে চাইছি এটার বিরুদ্ধে আমরা কেন আন্দোলন করছি। অনেকে বলছে যে শ্রীভূমি তো সুন্দর নাম, শ্রীভূমি, তাহলে আন্দোলন কেন করব? আমরা বলছি শ্রীভূমির নাম সুন্দর নয়, এটা তো আমাদের বক্তব্য না। শ্রীভূমি নাম ঠিক আছে, কিন্তু আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে করিমগঞ্জের নামটা কেন বদলাবে? বদলানোর একটা কারণ তো থাকবে। কোনো কারণবিহীন অবস্থায় এটা বদলানো হলো এবং জনগণের মতামতকে তোয়াক্কা করা হলো না, কোনো গণতান্ত্রিক রীতিনীতি পালন করা হলো না, কোনো ধরনের যে মানে মানে নীতি নিয়ম বহির্ভূতভাবে সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে এটা করা হলো, সেটা আমরা মানতে পারি না। এই অবস্থায় আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য এই নাগরিক কমিটি গঠন করা হলো। এই নাগরিক কমিটিতে যেভাবে মানে রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, এই নাগরিক কমিটিতে কিন্তু আবার অরাজনৈতিক ব্যক্তিত্ব বিশিষ্ট মানুষরা আছে এই নাগরিক কমিটিতে, আপনারা সাংবাদিকরা জানেন। এখন আমি যে কথাটা বলতে চাইছি, এই যে I repeat again, করিমগঞ্জ জেলার প্রত্যেক সাংবাদিক বন্ধুদেরকে আমি আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগতম জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে অন্যায়, অযৌক্তিক এবং অগণতান্ত্রিকভাবে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হঠাৎ করে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে কোনো ধরনের কোনো আলোচনায় না বসে রাজনৈতিক দল বলুন, সামাজিক সংস্থা বলুন, করিমগঞ্জের কোনো ধরনের কারো সঙ্গে কোনো মত বিনিময় না করে হঠাৎ করে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে এবং 24 ঘন্টার মধ্যে সেই ক্যাবিনেট সিদ্ধান্তকে বাস্তবায়িত করেছেন। সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সমগ্র করিমগঞ্জ জেলাব্যাপী বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং অত্যন্ত দুঃখের বিষয়, ভারতবর্ষের যিনি গৌরব, এবং আমি অফকোর্স বাঙালি হিসাবে বলবো আমার বাংলা এবং বাঙালির গৌরব,
শুধু তাই নয়, ভারতবর্ষের শুধু রত্ন নয়, সমগ্র বিশ্বকবি সেই মহাপুরুষ, উনি শুধু একজন কবি নন, উনি বিশ্ববরণ্য একজন মহাপুরুষ বলে আমরা যাকে জানি। সেই মহাপুরুষকে নিয়ে এবং ওনার বক্তব্যকে বিকৃত করে ক্যাবিনেট সিদ্ধান্তর পর উনি বক্তব্য রেখেছেন। এবং গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী পাথারকান্দিতে এসেছিলেন এবং সেখানে এসে উনি সাংবাদিক বন্ধুরা ওনাকে প্রশ্ন করেছিলেন, কিছু কিছু সাংবাদিক বন্ধুরা 6 তারিখের ব্যাপার নিয়ে। উনি সেই প্রশ্নের যে উত্তর দিয়েছেন এবং তার উত্তর দেওয়ার যে ধরন, সেটা থেকে মনে হয়েছে আমি একটা বিশেষ রাজনৈতিক দলের, আমরা প্রত্যেকেই এখানে কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আছে। তো যারা রাজনৈতিক দলের সঙ্গে আছেন তারা আছেন, উনিও আছেন, আমিও আছি। তো আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সৈনিক, আমি জেলা সভাপতি এখানে, কিছুদিন আগেও ছিলাম, বর্তমানে অন্য একজন তাপস রয়েছেন। তো প্রায় 45 বছর হয়েছে আমার কংগ্রেস রাজনীতি। উনি একজন সাংবাদিকের কথার উত্তর দিয়েছেন, যে ও জিজ্ঞেস করে प्रश्न कर 6 तारीख को 6 सितंबर करीमगंज में वो जो आपने कैबिनेट सिद्धांत तो लिया है उसका विरुद्ध में कुछ होने वाला है, प्रोटेस्ट होने वाला है। तो मुख्यमंत्री संगे संगे तो कौन कर रहा है प्रोटेस्ट, कौन है? करीमवाला। एक करीमवाला থেকে উনি কি বুঝাতে চাইছেন? রজত চক্রবর্তী আমার নাম, সনাতনী হিন্দু ব্রাহ্মণ গৌতম গুত্র, আটু পর্যন্ত আমার লগুন, গৌতম গুত্র আমার। এখানে অরুণাংশু ভট্টাচার্য আছেন, জ্যোতিষ পুরকাস্ত আছেন, আরো আমরা যারা আছি, আমার সুদীপ দত্ত মহাশয় আছেন, আমার সুদীপ্তা মহোদয় আছেন। আমাদের সবাইকে যদি উনি বলে থাকেন যে আমরা করি, তাহলে আমি উনাকে প্রশ্ন করতে চাই, উনি গুজরাটে কংগ্রেসের মন্ত্রিসভায় যখন উনি মন্ত্রী ছিলেন, তখন গুজরাটে গিয়ে যখন বলেছিলেন উনি যে গুজরাটের পাইপ দিয়ে সংখ্যালঘুদের রক্ত যায়, তখন তিনি কি ছিলেন? হেমন্ত বিশ্ব শর্মা ছিলেন না আমাদের মতো করিম ছিলেন? কাজেই উনার ব্যাপারে যেটা প্রযোজ্য সেটা যাতে অন্যর উপর না বর্তানে এই অনুরোধ আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি রাখতে চাই। 2 নম্বর, আরেকজন সাংবাদিক, বিগত দিনের তুলনায় আজকাল প্রতি ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। বিশেষ করে ক্রীড়া সাংস্কৃতিক দিক দিয়ে বিপুল পরিবর্তন হয়েছে। শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের ক্রীড়াবিদরা নিজের প্রতিভা তুলে ধরে জেলার মান বাড়াতে সক্ষম হচ্ছেন। তাই ক্রীড়া ক্ষেত্রে সামিল হওয়ার জন্য আহ্বান জানান যুব প্রজন্মদের। বর্তমানে সরকার ক্রীড়া সাংস্কৃতিক সহ অন্যান্য দিকে আমূল পরিবর্তন ঘটাতে জোর প্রয়াস নিয়েছেন। মঙ্গলবার শ্রীভূমি জেলা আয়ুক্তের কনফারেন্স হলে জেলার 4টি সমষ্টির যুব ক্লাবদের নানাবিধ সামগ্রী সহ জিমের সরঞ্জাম বিতরণ উপলক্ষে এভাবে নিজের মত ব্যক্ত করেন রাজ্যের মীন পশুপালন তথা লোক নির্মাণ বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী কৃষ্ণেন্দু এও বলেন, ড্রাগস মুক্ত সমাজ গঠনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন, তা সত্যি প্রশংসনীয়। তাই তো মুখ্যমন্ত্রীর বিশেষ তৎপরতার জন্য রাজ্যে 5,000 কোটি টাকার মরণ নেশা সামগ্রী নষ্ট হয়েছে। তাই বর্তমান যুব প্রজন্ম নেশা সামগ্রী থেকে সরে এসে ক্রীড়া দিককে মনোনিবেশ করেন। তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর বড় প্রয়াস, তা শুধু ইতিবাচক পদক্ষেপ নয়, প্রশংসনীয়। মুখ্যমন্ত্রী বিশেষ প্রয়াসের জন্য ওনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। জিম সেন্টার যাতে যত্ন করে রাখা হয় তার জন্য জিম কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তিনি। অন্যান্যদের মধ্যে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তী প্রমুখ মত পোষণ করেন। স্বাগত ভাষণের পর জিম সেন্টারের দিক
কি কি শরীরচর্চা সামগ্রী প্রদান করা হয় তা তুলে ধরেন জেলা ক্রীড়া আধিকারিক ঝিমলি বরা। সভা শেষে মিডিয়ার সামনে মন্ত্রী কৃষ্ণেন্দু এভাবে মত পোষণ করেন। Honorable Chief Minister of Assam, Major, he took the oath of office in 2021, and when he took the first meeting of district commissioner, they named it as DC's conference. उसमें एक बहुत इम्पोर्टेंट एजेंडा था, we have to create a culture of sports एंड कल्चर ऑफ जो हमारे कल्चरल रूट्स हैं, इसके बारे में पूरा एक एक्स्ट्रा वेगेंजा क्रिएट करना है। कंसिडरिंग वी आइडेंटिफाइड कि दीज आर 2 एरियाज जहाँ पे असम कैन एक्सेल लाइक एनीथिंग। जो पोटेंशियल है स्पोर्ट्स का और कल्चर का असम में वो अनपैरेलल है। उनने एग्जाम्पल भी दिया था उस मीटिंग में, सिमिलर जो पोटेंशियल वाले स्टेट हैं, हरियाणा है, पंजाब है, स्पोर्ट्स पोटेंशियल जहाँ बहुत ज़्यादा है, जहाँ कल्चर है स्पोर्ट्स, दे हैव एक्सेल्ड हमसे, मतलब असम से काफ़ी आगे एक्सेल कर गए, बिकॉज सरकारों ने, सोसाइटी ने जो रूट लेवल के ऑर्गेनाइजेशन है वो क्रिएट किए, सोसाइटी लेड डेवलपमेंट ऑफ स्पोर्ट्स हुआ। वहाँ से क्यों लेते हुए ऑनरेबल चीफ मिनिस्टर का विजन था कि सिमिलर चीज़ें हमें आसाम में करके एक सोसाइटी लेड डेवलपमेंट ऑफ स्पोर्ट्स करने से देन जो रिजल्ट्स आते हैं, क्योंकि सरकार अकेले, सरकार का अपना एक लिमिटेशन होता है, वो जो विजन था, जो डेवलपमेंट आता है, उसके जो रिजल्ट्स हैं वो इतने होंगे कि शायद भाभी को दोबारा बोली एने को हमारा रिजल्ट हो। तो उसी दिशा में एक प्रयास है कि हमें हर जिले में, इनफैक्ट हर LAC में एक एक ऐसा यूथ क्लब तैयार करना है जो इस डेवलपमेंट को आगे लेके जाए। फ्यूचर में जो हमारा खेल महारंग है, ये सब प्रोग्राम भी रादर देन गवर्नमेंट इंटरवेंशन, इट शुड बी दी सोसाइटी लेड इंटरवेंशन। तो उसी डायरेक्शन में ये बहुत सराहनीय प्रयास है, और इस विजन के लिए ही शुड बी थैंक, गवर्नमेंट ऑफ असम शुड बी थैंक, एंड आई एक्सपेक्ट कि सोसाइटी के जो हमारे ऑर्गेनाइजेशन थे इसको आगे ले जाके अनपैरेलल्ड एक स्पोर्ट्स का जो माहौल है, स्पोर्ट्स का जो कल्चर है हमारे स्टेट में तैयार होगा। और अभी रिसेंटली आप देखेंगे कुछ प्रतियोगिताएं कॉमनवेल्थ बॉक्सिंग चैंपियनशिप हुई है, और बहुत उसमें असम ने बहुत अच्छा किया है। ऑल द पीपल हु वेंट टू चैंपियनशिप हैव ब्रॉट सम और अदर मेडल, तो पोटेंशियल बहुत ज़्यादा है। तो उसी दिशा में एक प्रयास है, और मैं आशा करता हूँ कि माननीय मंत्री जी के नेतृत्व में, माननीय सीएम के नेतृत्व में हम लोग उस दिशा में आगे बढ़ें। थैंक यू। আনন্দ লাগছে, বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী, সবার প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে আগ্রহ, যে প্রয়াস, যাতে আসামের প্রত্যেক এলাকায় একটা মানে জিম হয়, উন্নত মানের জিম হয়, সবাই যাতে শরীরচর্চা করতে পারেন, আর যুব সমাজ যাতে বিশেষ করে শরীর ফিট রাখার জন্য জিমের প্রয়াস, ফিজিক্যাল এক্সারসাইজ, খেলাধুলা, তার মধ্যে যাতে সবাই যুক্ত থাকেন, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই প্রয়াস। আর আমরা চাই যে যুব সমাজ যাতে খেলাধুলার মধ্যে থাকে, নেশার থেকে দূরে থাকে, ড্রাগস মুক্ত সমাজ যাতে গঠন হয়, এবং ড্রাগসের উপর যে অভিযান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে চলছে, এটা যেভাবে তীব্রভাবে চলছে, আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আসামে প্রায় 5,000 কোটি টাকার অধিক ড্রাগস জব্দ করা হয়েছে। এটাই সবথেকে বড় প্রাপ্তি। এবং আজকে আমরা এখানের মধ্যে যে 4 কনস্টিটিউয়েন্সিতে 4টা ইউথ ক্লাব আমরা স্পোর্টস সামগ্রী তুলে দিতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে যে আমরা জিমের জন্য অনেক সময় অনেক ভালো ভালো খেলোয়াড়রা জিমের অভাবে ওনারা ভালোভাবে শরীরচর্চা করতে পারেন না। এখন আমাদের সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে জিমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, উন্নত মানের জিম এবং উন্নত মানের প্রত্যেকটা খেলার আইটেম আপনারা দেখেছেন। তো বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষত আমার ডিস্ট্রিক্ট কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী বা আমার ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার বা সবাই আমি ধন্যবাদ জানাই যে সবাই যেভাবে প্রয়াস করছেন যাতে শ্রীভূমি জেলার খেলার জগতে যাতে একটা ভালো স্থানে গিয়ে পৌঁছতে।
শনিবার এক ছাত্রের কাছ থেকে পিস্তল উদ্ধারের ঘটনায় ফ্রন্টিয়ার সেকেন্ডারি স্কুলে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষের অবশ্য সেই ছাত্রকে পুলিশে সমঝে দেন, যদিও পুলিশ তার প্রাথমিক তদন্তে পিস্তলটি এয়ারগান হিসেবে চিহ্নিত করে ছাত্রটিকে সেদিন বিকালেই ছেড়ে দেয়। পুলিশ যদিও বিষয়টি তাদের তদন্তে সিরিয়াস অফেন্স নয় বলে দাবি করছে, যদিও আমরা বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তাশীল। পুলিশ বলছে এটি সামান্য এয়ারগান ছিল, যা অনলাইন থেকে সহজে কেনা যায়। তারা ছাত্রটিকে একটু কাউন্সেলিং করে ছেড়ে দিয়েছে। তিনি বলেন, অনেক অভিভাবক ছাত্রটিকে স্কুল থেকে বের করে দেওয়ার পরামর্শ দিয়েছেন, আবার কেউ কেউ পরামর্শ দিয়েছেন যাতে ছেলেটিকে স্কুলে না এসে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। গোটা বিষয়টি স্কুল কর্তৃপক্ষ দফায় দফায় পর্যালোচনা করছে বলে জানান স্বপন বাবু। শিক্ষক দিবসে ঠিক প্রাককালে একটা বিশেষ কারণে আজকে আমাদের স্কুলে সাংবাদিক ভাই বোনদের আমরা ডাকতে বাধ্য হয়েছি। যে বিষয়ে আমরা এখানে একটা স্কুলের পক্ষ থেকে স্পষ্টীকরণ দিতে চাইছি, সেটা হচ্ছে যে গত 30 অগাস্ট শনিবার আমাদের স্কুলের এক ছাত্র, ওর নাম শ্যাম কুড়ি, বাবার নাম সমরজিৎ কুড়ি, সে ক্লাস 11-এর আর্টসের স্টুডেন্ট ছিল। তো ওই ছাত্র ওই দিন যে ঘটনাটা ঘটেছিল আমি একটু সংক্ষেপে বলছি। যে শনিবার আমাদের 4th পিরিয়ডে ক্লাস ছুটি হয়ে যায়। তো ওই 4th পিরিয়ডে যখন আমার একজন বিষয় শিক্ষক সুশোভন দাস মহাশয় এখানে বসে আছেন, উনি যখন ক্লাস করতে গেলেন তখন ক্লাসে ঢোকার পরে ওই ছাত্র শ্যামপুরি ওর ব্যাগটা যেন একটু সন্দেহজনকভাবে ব্যাগে কিছু একটা খোঁজাখুঁজি করছিল। তো তখন আমার বিষয় শিক্ষক সুশোভন দাস তিনি ভাবছেন যে হয়তোবা ওর ব্যাগে কোনো মোবাইল ফোন বা এমন কিছু আছে, তার জন্য বোধহয় সে সন্দেহজনকভাবে তার ব্যাগটা খোঁজাখুঁজি করছে, নাড়াচাড়া করছে। তো কারণ মোবাইল ফোনটা আমাদের স্কুলে শুরু থেকেই আমরা কোনো সময় ছাত্রদেরকে আমরা অ্যালাউ করি না, ওটা করলে আমরা অনেক সময় সিজ করি, ফাইন করি ইত্যাদি ইত্যাদি। তো উনি সন্দেহবশত ওই ছাত্রটার ব্যাগ যখন খুঁজে দেখলেন তখন পাওয়া গেছে ওর ব্যাগে একটা হ্যান্ডমেড একটা পিস্তলের মতোই বা পিস্তলই বলা যায়। তো তখন কিন্তু ক্লাসে হইচই হয়ে গেছে। ওই ক্লাসে শিক্ষক ছাত্র সবাই মিলে ওই জিনিসটা দেখার পরে প্রায় ভয়ে ভয়ে আতঙ্ক। তো সঙ্গে সঙ্গে শিক্ষক ওই ওয়েপনটা আমার কাছে নিয়ে এসে আমার কাছে আনার পরেই আমারও খুব অবাক লেগেছিল যে ছাত্র হয়তোবা কোনো খেলনা নিয়ে আসতে পারে, কিন্তু এই ধরনের একটা বন্দুক বা পিস্তল যা দেখতে মনে হয়েছিল এটা নিয়ে ক্লাসে প্রবেশ করেছে, এটা বিশাল একটা ভয়ের ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। সঙ্গে সঙ্গে আমি এটা জব্দ করে আমি আমার এখানে রেখেছি এবং তৎক্ষণাৎ আমি ছাত্রটিকে আমার চেম্বারে আমি নিয়ে এসেছি। এখানে বসিয়ে রেখে আমরা সবসময় ছাত্রদের কোনো সেই শারীরিক অসুস্থতা হোক বা কোনো বিশেষ কোনো কারণেই হোক প্রথমেই আমরা গার্জিয়ানকে আমরা ডাকি। তো সেই হিসাবে আমি ওর বাবাকে আমি ডেকেছি, ওর বাবাও সঙ্গে সঙ্গে এসেছিলো এখানে স্কুলে। তো এবং আমি জানিয়েছি যে আপনার ছেলের কাছে এরকম একটা জিনিস পাওয়া গেছে। উনিও প্রায় হতভম্ব হয়ে গেছেন, বলছেন যে বুঝতে পারছি না কী ব্যাপার, কি করে ওর কাছে আসলো। তো আমি ভাবলাম দেখুন এটা তো যেহেতু একটা বিশেষ একটা জিনিস, তো আমরা তো আপনাকে খুব সহজেই আমি বাচ্চাটাকেও ছাড়তে পারি না, আপনাকেও আমি কিভাবে বলবো এটা কি। তো আমি মনে করি যে এটা অন্তত এক্সপার্ট, যেহেতু আমি পুলিশ প্রশাসনকে আমি জানি ওনাদেরকে ডাকা প্রয়োজন। তো সঙ্গে সঙ্গে আমি শ্রীভূমি শহরের সদর থানার যে ওসি ওনাকে আমি ফোন করেছি, উনিও তড়িঘড়ি আমার ফোনে সাড়া দিয়েছেন এবং উনি সঙ্গে সঙ্গে পুলিশ কনস্টেবল আমার এখানে বা যারা এক্সপার্ট প্রায় 7-8 জন পুলিশ কনস্টেবল আমার এখানে পাঠিয়েছেন। তো ওনারা প্রায় ঘণ্টাখানেক ধরেই ওর বয়ান নিয়েছে, ওর বাবার বয়ান নিয়েছে, আমাদেরও স্টেটমেন্ট ওনারা নিয়েছেন এবং সেই যে পিস্তল যেটা ওটাকে ওনারা যতদূর সম্ভব এখানে পরীক্ষা নিরীক্ষা করেছেন। ততক্ষণে আমাদের সাংবাদিক বন্ধুরাও খবর পেয়েছে জানা যায়। তো ওনারাও সবাই তড়িঘড়ি এসছেন, এসে পুলিশ প্রশাসন যখন পরীক্ষা নিরীক্ষা করে ওকে থানা নিয়ে গেছে, তারপরে ওনারাও এসছেন, আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং যাবতীয় ঘটনা আমি সাংবাদিক বন্ধুদেরকেও আমি শেয়ার করেছি। অ্যাকর্ডিংলি এটা খবর নিশ্চয়ই একটা খবর, তো এই খবরটা প্রচারিত হয়েছে সংবাদ মাধ্যমে। তো
প্রায় ঘন্টা 2 ঘন্টা পরে যখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমার কাছে ফোন আসলো, ওসি স্যার আমাকে আবার ফোন করলেন যে স্যার আপনার স্কুল থেকে যে ছাত্রটিকে নেওয়া হয়েছিল এখান থেকে বা যে অস্ত্রটি পাওয়া গেছিল, আমরাও ওই সময় কনফিউজ ছিলাম, কারণ যে ছেলেটা যে স্টেটমেন্ট দিয়েছিল যে ওকে নাকি কোনো একটা মুখে কালো মাস্ক পরা একজন আরেক ব্যক্তি ওকে দিয়ে গেছে, ভয় দেখিয়েছে তুই যদি না রাখিস তোকে আমি মেরে ফেলবো, তোর বাবাকে মারবো।